বিভিন্ন জিনিস নিয়ে। কনিকের মধ্যে আচ্ছা শুরু করি আজকে। কনিক কনিক হলো মানে আমরা বৃত্ত থেকেই মানে যেহেতু আমাদের কোনো সরল রেখা না, অবশ্যই বক্ররেখা টাইপের জিনিস যেগুলো আর কি, বা বৃত্তাকার বা তোমার কি কত কিছু, যেমন তোমার কয়েকটা চিত্র মানে তুমি দেখাই যদি কি কি ধরনের, যেমন ধরো এরকম একটা কাঠামো, এরকম একটা কাঠামো, তারপর এরকম একটা ডিমের মতো একটা কাঠামো। আমরা তো এর আগে তোমরা ফার্স্ট পেপারে কি পড়ছো, একটা সার্কেল পড়ছো মানে বৃত্ত পড়ছো। বৃত্ত সব জায়গায় কি ব্যাসার্ধ সমান, একটা নির্দিষ্ট একটা ব্যাসার্ধ নিয়ে আমরা কম্পাস দিয়ে আঁকলেই আমাদের কি হয়ে যায়, আমাদের বৃত্ত হয়ে যায়। ঠিক আছে, একটা সার্কেল, একটা ব্যাসার্ধ ধরে সার্কেল আঁকলেই আমাদের কি হয়ে যায়, বৃত্তটা হয়ে যায় ওইটা। কিন্তু আমরা এরকম তো আমাদের বা এরকম বক্রাকার তো আরো অনেক ধরনের কাঠামো থাকতে পারে। পৃথিবীর কথাই চিন্তা করো না, পৃথিবী কি কি একটা নর্মাল গোলক বা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের একটা গোলক না, কিন্তু পৃথিবী হলো কি উত্তর এবং দক্ষিণ গোলার্ধ বরাবর কি একটু চাপা, অনেকটা এরকম যে এরকম একটু চাপা। ঠিক আছে, এটা হলো আমাদের উত্তর গোলার্ধ, এটা হলো আমাদের কি দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, তাহলে এই দুইটা গোলার্ধ বরাবর একটু চাপা, তাহলে দেখতে একেবারে সার্কেল না। তুমি যদি এটাকে ব্যাসার্ধ যদি ইয়া করো, এখানে দেখবা যে ব্যাসার্ধ বেশি হয়, এদিক দিয়ে ব্যাসার্ধ বেশি হয়, কিন্তু এখান দিয়ে ব্যাসার্ধ কাউন্ট করলে আবার ব্যাসার্ধ কি হয়, কম হয়। তাহলে নির্দিষ্ট কোনো ইয়া নাই, মানে তুমি ব্যাসার্ধ নাই। তাহলে এই যে শেপ গুলা, এই যে বিভিন্ন ধরনের শেপ গুলা, এগুলা নিয়ে আমরা আলোচনা করব কনিকে। বৃত্ত এক ধরনের কনিক, এরকম বৃত্তাকার যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা বলি কি, কনিক বলি। এখানে কনিকের সংজ্ঞাটাও তোমাদের দেওয়া আছে, যে কার্তেশীয় সমতলে। আচ্ছা, আহ আমাকে বলো তো, তোমরা একটু আনমিউট করে বলো তো, কার্তেশীয় সমতল মানে কি? কেউ বলতে পারবা কার্তেশীয় সমতল মানে কি? এক্স ওয়াই অক্ষ। এক্স ওয়াই অক্ষ, হ্যাঁ, ভেরি গুড। আর পোলার হইলে তোমার থিটা আর আর থাকবে ওইখানে, আমরা এটা দেখবো এটা পরবর্তীতে। ঠিক আছে, এক্স ওয়াই অক্ষকে আমরা কার্তেশীয় সমতল বলি যেটা। তো আমরা এরকম একটা, ধরো তোমার একটা কনিক যদি কল্পনা করি, আমরা কনিকের কিছু জিনিস দেখবো আমাদের। ঠিক আছে, আমাদের এই যেখানে একটা চিত্র আছে আমাদের কনিকের, আমি একটু জুম করে দেখাই। এই যে একটা চিত্র কনিকের, ঠিক আছে, এই কনিকের চিত্রে আমরা কনিক নিয়ে কিছু জিনিস একটু আলোচনা করবো। আগে কিছু জিনিস কনিকের কিছু কমন জিনিস আমরা আগে দেখাবো, যে কনিকে কি কি থাকে। কনিকে আমরা তো অবশ্যই এক্স আর ওয়াই অক্ষ, যেহেতু আমাদের কি বলছে, কার্তেশীয় সমতলের কথা বলছে। তো কার্তেশীয় 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 সমতল মানে এখানে এক্স অক্ষ থাকবে আর কি। ঠিক আছে, আহ তো ওইখানে আমরা এক্স, এবং এই যে দেখো এটা আমাদের এক্স অক্ষ। ঠিক আছে, এটা আমাদের এক্স অক্ষ, আর এটা আমাদের কি অক্ষ, ওয়াই অক্ষ। দুইটা অক্ষ আমরা আগে চিহ্নিত করলাম। ঠিক আছে, দুইটা অক্ষ আগে চিহ্নিত করলাম, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তারপর একটা কনিকের আমরা কি করবো, এরকম একটা ধরো, তারপর আমাদের এই যে এটাই হলো আমাদের কনিক কাঙ্ক্ষিত, এটা আমাদের কনিক। ঠিক আছে, কাঙ্ক্ষিত আমাদের কনিক। তো আমরা কনিকের আমরা যে কনিকে আমাদের ইয়াটা করব, মানে কনিকের আমরা, তারপরে যে এখানে এস বিন্দুটা যেটা, এটাকে বলা হয় একটা কনিকের উপকেন্দ্র, একটা কনিকের একটা স্থির বিন্দু। ঠিক আছে, তো আমরা কনিকের কয়েকটা বিন্দু সম্পর্কে একটু বলি আমরা। এই এসটাকে আমাদের স্থির বিন্দু বলা হয়। স্থির বিন্দু মানে এই বিন্দুটা এখানেই থাকবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এর একটা ভ্যালু আছে, আমরা ভ্যালু দিয়ে কনিকটা আমরা দেখাবো। তবে এসটা হলো আমাদের উপকেন্দ্র বা স্থির বিন্দু বলা হয়। ঠিক আছে, আর এই যে একটা পি বিন্দু, দেখো আমি এখানে এটা মুছে দিই, অনেক হিজিবিজি হয়ে গেছে। দেখো এখানে কি, এই যে পি বিন্দুটা, পি বিন্দু হলো একটা চলমান বিন্দু। চলমান বিন্দু মানে কি, কনিকের ওপরে এই যে বৃত্তাকার যে ইয়াটা, এটা হলো আমাদের কনিকটা। এই কনিকের উপরে যখন আমরা যে কোনো একটা বিন্দু নিতে পারি, পি বিন্দু, পি বিন্দু আমরা এখানেও নিতে পারি। ঠিক আছে, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, যে কোনো জায়গায় আমরা পি নিতে পারি। তাহলে পিটাকে আমরা বলবো চলমান বিন্দু। ঠিক আছে, আর তোমার একটা, এই যে একটা এমজেড একটা সরলরেখা, এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা আবার অন্য ধরনের কনিক দেখবো, তখন দেখবো এক্স অক্ষের সমান্তরাল লাগতেছে। এটা এমজেড একটা সরল রেখা, এটাকে আমরা নিয়ামক রেখা বলি। আমরা বিভিন্ন পরবর্তীতে দেখবো, যে পরে আমাদের আছে এখানে এই, তাইলে আমাদের এই কনিকের আমাদের একটা ইয়া আছে, যে কনিকের কি, এই যে দেখো আমাদের পি বিন্দুটা যেখান থেকে নিছি, এই পি বিন্দু থেকে এস বিন্দু দূরত্বটাকে আমরা কি বলবো, এসপি। আর পি বিন্দু থেকে এই যে আমাদের সরল রেখাটা, ঠিক আছে, একটা লম্ব রেখা, এই লম্ব রেখার দূরত্বটাকে আমরা বলবো পিএম। আমাদের এই এসপি আর পিএম এর অনুপাত একটা ধ্রুবক, একটা ধ্রুবক অনুপাত আসবে। ঠিক আছে, এসপি আর পিএম এর অনুপাত ধ্রুবক আসবে, মানে সবসময় সেম আসবে। কি রকম, তুমি যদি পি বিন্দুটা এখানে নাও, তাহলে আমাদের এসপি হয়তো কি, এটা এসপি, আর পিএম হয়তো এটা, তখনই সেই ভ্যালুটা আসতো, ধরো টু, টু আসতো। আবার টু যদি প্রথম বেলা যদি এসপি বা পিএম টু হয়তো, যেখানেই পি বিন্দুটা তুমি নাও না কেন, তোমার সব সময় কি আসবে,
টু আসবে। তো এই যে জিনিসটা একটু ঘোলাটে লাগতেছে, যেগুলা জিনিসগুলা আহ এই ঘোলাটে জিনিসগুলো এখন আমরা কিভাবে ক্লিয়ার করব, মানে এখানে আমরা দেখবো আমরা এখানে। তো আমাদের এই এসপি আর পিএম এর ইয়ার ওপর আমাদের কয়েকটা ইয়া দেখবো। তবে আমরা কনিকের আরো কিছু জিনিস একটু আগে দেখে নিই কনিকে কি কি থাকে। ঠিক আছে, কনিকের এই যে আমাদের স্থির বিন্দু যেটাকে বলতেছি আমরা, এস বিন্দুটা যেটা বলতেছি, সেই বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র। কনিকের উপকেন্দ্র, স্থির বিন্দুটার নামটা দিছে তারা কি, উপকেন্দ্র। স্থির বিন্দুটাকে উপকেন্দ্র বা ইংরেজিতে বলা হয় ফোকাস। ফোকাসটাও মনে রাখতে হবে, অনেক সময় এটাকে উপকেন্দ্র বা ফোকাস, ফোকাস বাংলাও ফোকাস লিখে দেয়। আচ্ছা, তারপর হলো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা হলো এই এসপি আর পিএম এর অনুপাতটাকেই বলা হয় উৎকেন্দ্রিকতা। এটাকে ই দিয়ে চিহ্নিত করা হয়, এটাকে আমাদের উৎকেন্দ্রিকতা বলা হয়। উৎকেন্দ্রিকতা মানে কি, এসপি বাই পিএম। এসপি বাই পিএম এর অনুপাতটাকে আমরা কি বলবো, উৎকেন্দ্রিকতা বলবো। এসপি বাই পিএম এর ভ্যালু মানে ই এর ভ্যালু তোমার কি হইতে পারে, ওয়ান এর থেকে ছোট হইতে পারে, আবার ওয়ান এর থেকে কি হইতে পারে, বড়ও হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের নিয়ামক রেখা। এই যে তোমাদের দেখো, খেয়াল করো, এই যে এমজেড রেখাটা, একটা সরল রেখা বলছি, এই সরল রেখাটাকে বলা হয় নিয়ামক রেখা। ঠিক আছে, নিয়ামক রেখা বলা হয় এটা। এই যে উপকেন্দ্রের মাধ্যমে অঙ্কিত সরল যার নিয়ামক রেখা এমজেড এর ইয়াটা এমজেড, তাকে কনিকের অক্ষরেখা বলা হয়। তোমাকে আরো কিছু জিনিস বলি আমরা, দেখো খেয়াল করো। এই যে আমাদের এখান দিয়ে কনিকের মাঝখান দিয়ে কোন অক্ষটা চলে গেছে, এই যে এক্স অক্ষ বা জেড এস বা জেড এন রেখা, এই রেখাটা, এই রেখাটার নামটা হলো তোমার অক্ষরেখা। ঠিক আছে। আর এই যে তোমার এই যে এমজেড যে রেখাটা, এই রেখাটাকে বলবো নিয়ামক রেখা। এখানে কিন্তু ওয়াই অক্ষটা অক্ষরেখা হবে না, যেটা ভিতর দিয়ে চলে গেছে সেটাকে আমরা অক্ষরেখা বলবো। ঠিক আছে। তো আমাদের এখানে এগুলো আমরা জানতে পারলাম যে কয়েকটা জিনিস, এটাকে নিয়ামক রেখা বলা হয়, এটাকে আমাদের কি রেখা বলা হয়, অক্ষরেখা বলা হয়। এখন নিয়ামক রেখা আমরা কিভাবে বের করব, এটা হলো আমাদের শীর্ষবিন্দু, এ বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। দেখো নামগুলো একটু খেয়াল রেখো। এই বিন্দুটা হইলো তোমার শীর্ষবিন্দু। ঠিক আছে, মানে যে বিন্দুতে তোমার এই যে একদম টাচ করে গেছে, ওই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। এস বিন্দুটা হলো কি, উপকেন্দ্র। আর এ থেকে এস এর দূরত্ব যতটুকু, এ থেকে জেড এর দূরত্ব ততটুকু। তাহলে নিয়ামক রেখা আঁকার নিয়ম কি, এ থেকে এস এর দূরত্ব যতটুকু, অতটুকু আমি এখানে একটা বিন্দু নির্বাচন করব, সেই বিন্দুতে আমি লম্ব আঁকা দিব, ওইটাই হবে আমাদের নিয়ামক রেখা। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের উৎকেন্দ্রিকতাটা কি, এসপি আর পিএম এর অনুপাত। এসপিটা কি, এস থেকে চলমান মানে উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব। আর পিএমটা কি, চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব। ঠিক আছে, এগুলো আমরা দেখলাম। তাহলে এগুলো কনিকের ক্ষেত্রে। এখন কয়েক ধরনের কনিক আছে। ঠিক আছে, কয়েক ধরনের কনিক আছে, আমরা কনিকের গুলা দেখবো যে এসপি বা পিএম এর উপর আমাদের কনিক গুলা কিরকম বা কনিকের চেহারা গুলা কিরকম, সেটা একটু আমরা দেখি। তো কনিকের গুলা আমরা এসপি বা পিএম এর বিভিন্ন ভ্যালুর উপর আমরা, এই যে দেখো আমাদের এখানে কিছু চিত্র আছে, এই যে দেখো আমাদের চিত্র, এখানে তিনটা চিত্র আছে, আমরা তিন ধরনের কনিক এখানে পড়বো। ঠিক আছে, তিন ধরনের কনিক এখানে পড়বো। একটা হলো তোমার পরাবৃত্ত, প্যারাবোলা, উপবৃত্ত, ইলিপস, আর অধিবৃত্ত, হাইপারবোলা। এই তিনটা জিনিস আমরা পড়বো। সার্কেল তো আমরা ইয়াতে পড়ে আসছি, ফার্স্ট পেপারে পড়ে আসছি। তো সার্কেলের অনেক কিছু এখানে লাগবে আমাদের। এই পড়া কনিকের সংজ্ঞা থেকে আমরা দেখলাম যে এসপি বাই পিএম হলো একটা ধ্রুবক সংখ্যা। যদি ই ইকুয়ালস টু ওয়ান, ই ইকুয়ালস টু কি, ওয়ান, ই ইকুয়ালস টু ওয়ান মানে কি, এই এসপি বাই পিএম এতে ই ইকুয়ালস টু ওয়ান, তাহলে এসপি ইকুয়ালস টু পিএম লেখা যায়। মানে এই যে তোমার এই যে এখানে দেখো, এটা হলো আমাদের কি, উপকেন্দ্র। ধরো পি বিন্দুটা এখানে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের এসপি, আর এটা কি পিএম। পরাবৃত্তের বেলায় এই এস থেকে পি এর দূরত্ব আর পি থেকে এম এর দূরত্ব কি, মানে পি থেকে নিয়ামক রেখার দূরত্বটা কি, সমান থাকে। মানে এস পি ইকুয়ালস টু কি হয়, পিএম হয়। তাহলে পরাবৃত্তের সময় ই ইকুয়ালস টু কত, উৎকেন্দ্রিকতার ভ্যালুটা কত, ওয়ান। আচ্ছা, এবার উপবৃত্ত আসো, ইলিপস, এই যে মাঝখানের ইলিপস। ইলিপসে আমাদের দেখো, ইলিপস আমরা পরবর্তীতে দেখবো, এখানে নিয়ামক রেখা আসলে দুইটা থাকে, কিভাবে হয় এটা আমরা পরবর্তীতে দেখবো। তো এখানে আমাদের কি হয়, ই এর মান ওয়ান এর থেকে ছোট হয়। নেগেটিভ কখনোই হবে না, কারণ দুইটাই তো দূরত্ব, দূরত্বের অনুপাত তো আর নেগেটিভ হইতে পারে না। ঠিক আছে, তো ওয়ান এর থেকে ছোট হবে। ওয়ান এর থেকে ছোট মানে কি, এসপি পিএম এর থেকে ছোট। ওয়ান এর থেকে ছোট মানে কি, এসপি পিএম এর থেকে ছোট। তাহলে এসপি যদি পিএম এর থেকে ছোট হয়, মানে ই এর ভ্যালু যদি ওয়ান এর থেকে ছোট হয়, তাহলে সঞ্চারপত্রী মানে জিনিসটা হবে কি, উপবৃত্ত। উপবৃত্ত কিভাবে আঁকে আমরা দেখবো নেক্সট আমাদের চ্যাপ্টারে আছে। আমরা আপাতত জাস্ট ভ্যালু গুলা জানতেছি, এগুলো নৈবিত্তিকও আসে। আর ই এর ভ্যালু যদি ওয়ান এর থেকে বড় হয়, মানে এসপি ইজ গ্রেটার দেন পিএম, তাইলে হবে এটা, জিনিসটা হবে অধিবৃত্ত। চেহারা দেখে অনেক কঠিন মনে হলেও এটা আমরা দেখবো, সামনে দেখবো। আর যদি ই এর ভ্যালু জিরো হয়ে যায়, জিনিসটা যদি ই এর ভ্যালু জিরো, ঠিক আছে, মানে বৃত্ততে তার নিয়ামক রেখা টিয়ামক রেখা কিছু থাকে না, ওগুলা কিচ্ছু নাই, ই এর ভ্যালু টেন্স টু জিরো, তাইলে সেটা হবে সার্কেল।
এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে জিনিসটা হবে কি সার্কেল। ওকে, এইগুলো মানে আমরা এই জিনিসগুলো একটু জানতে পারলাম যে এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এই এসপি আর পিএম এর দূরত্বটাকে ডিপেন্ড করে আমাদের কি তোমার। স্যার হ্যাঁ বলো। স্যার এর ভ্যালু 0 হইলে মানে লেখচিত্র আঁকাটা কিরকম হবে, মানে তোমার হলো তোমার সঞ্চার পথটা একটা হয়। ঠিক আছে, এটা তো দেখাচ্ছি আমি। ধরো এটা হলো একটা বৃত্ত, ঠিক আছে, এটা হলো একটা বৃত্ত। ওকে, তাহলে দেখো এটার কিন্তু কোনো উপকেন্দ্র নাই। ওকে, উপকেন্দ্র বা নিয়ামক রেখা নেই। সাপোজ এখানে একটা নিয়ামক রেখা তুমি আঁকলাই। ওকে, বাট এটা থেকে তুমি কোনো দূরত্ব টুরত্ব কিছু নাও না, এটা কি জাস্ট এর ভ্যালুটা 0 করছে। সাপোজ ধরো তুমি উপকেন্দ্র বলতে এটা কেন্দ্র বলতে আমরা ধরো কেন্দ্রকে ধরলাম, ঠিক আছে। তাইলে এখন এটা অনেকটা এরকম যে এটার ক্ষেত্রে তুমি নিয়ামক রেখা কি ইয়াতে আঁকবা। সাপোজ ধরো তুমি এখান থেকে আরো দূরত্ব আঁকবা, এটার ক্ষেত্রে তোমার বৃত্তের ক্ষেত্রে এরকম নিয়ামক রেখা বা উপকেন্দ্র কিছুই নেই। মানে জিনিসটা টেন্স টু জিরো, মানে এটার কোনো ভ্যালু নেই এখানে, এটার কোনো তোমার এখানে কোনো তাৎপর্য নেই। এর কোনো তাৎপর্যই নেই। জিরো মানে একদম ভ্যালু জিরো এরকম না, এটার কোনো তাৎপর্য নেই। তাৎপর্য নাই মানে এখানে কোনো নিয়ামক রেখা আঁকা যায় না। আর বৃত্তের ক্ষেত্রে কোনো উপকেন্দ্র নাই, বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র একটাই। বুঝতে পারছো? উপকেন্দ্র মানে এমন এমন জি একটা জিনিস, স্যার। তুমি দেখো এখানে যদি কেন্দ্র ধরে এটাকে বৃত্ত আঁকো তাহলে কিন্তু এটা হবে না। উপকেন্দ্র এমন একটা কেন্দ্র যেটা কোনো মানে আসল কেন্দ্র না, একটা কেন্দ্র আমরা একটা বিন্দু আমরা ধরে নিই এই নিয়ামক রেখা আঁকার জন্য, এটাকে অ্যানালাইসিস করার জন্য। এই মানে জিরো মানে এটা তাৎপর্য বুঝাইছে। বুঝতে পারছো? এবার আমরা জি স্যার। আচ্ছা, এবার তাহলে না বুঝলে বললো, ঠিক আছে। তাহলে এবার আমরা কনিকের আমরা প্যারাবোলা নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের এই বিষয় মানে আমরা হলো প্যারাবোলাটা আগে নেব, মানে পরাবৃত্ত। এই যে আমাদের পরাবৃত্ত এখন থেকে শুরু, আমরা পরাবৃত্তের বিভিন্ন পরাবৃত্তের আমরা সমীকরণ দেখবো। আমরা পরাবৃত্ত কিভাবে করা হয়, মানে পরাবৃত্তের বিভিন্ন জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে, একটা একটা করে আমরা যতদূর আজকে দেখতে পারি, ঠিক আছে। পরাবৃত্ত, এই যে একটা পরাবৃত্ত, আমি জিনিসগুলো আগে প্রত্যেকটা জিনিস আগে একটু আইডেন্টিফাই করে দিই, মানে কোনটা কি। এই যে একটা পরাবৃত্ত আঁকা হয়েছে দেখো, আমাদের এই যে দেখো এটা হলো আমাদের এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ এটা, আর এই যে ওয়াই অক্ষ চিহ্নিত করে দিছে, ঠিক আছে। তাহলে এ বিন্দুটা হইলো আমাদের শীর্ষবিন্দু। দেখো এই বিন্দুটা কিন্তু একদম মূল বিন্দুতে আছে, ঠিক আছে। এই বিন্দুটা মূল বিন্দুতে আছে। যদি শীর্ষবিন্দু মূল বিন্দুতে থাকে, তোমার এটা তো এখানেও তো থাকতে পারতো, যে কোনো জায়গায় থাকতে পারতো, তখন কিন্তু আর শীর্ষবিন্দু মূল বিন্দুতে হইতো না, ঠিক আছে। তো শীর্ষবিন্দু কোথায় আছে? এই যে এই বিন্দুটা হলো আমার শীর্ষবিন্দু, এই যেখানে বলে দিছে। আর তার স্থানাঙ্ক কি 0,0। কেন? কারণ এই বিন্দুটা একদম মূল বিন্দুতে আছে। নেক্সট, আমাদের পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী আমাদের কি বলছিলাম, ই এর ভ্যালু হলো 1, মানে এসপি আর পিএম এর ভ্যালুটা কি 1। সরি, এসপি আর পিএমটা ইকুয়াল, এই জন্য এসপি বাই পিএম ইকুয়ালস টু কত 1। ওকে, এবার তবে আমাদের এখানে আমরা লাস্ট চিপটা একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, এটা এই পড়াইতে আসলে এটা মনে পড়ে, আগে মনে থাকে না। তো এটা দেখো আমরা যেটা জিনিসটা এই যে আমাদের এখানে আমরা একটা জিনিস লিখতে পারি। এখানে আমাদের কি বলছে, সরি একটু জুম করে দেই, দেখো এই যে এখানে বলছে যে এসপি বাই পিএম ইকুয়ালস টু কি ই, এসপি বাই পিএম ইকুয়ালস টু ই। তবে এটাকে আরেক ভাবে লেখানো যায়, এস বাই এজেড ইকুয়ালস টু পি। এটাও বলা যায় এসপি বাই পিএম এর অনুপাত যা কথা, এস বাই এজেড এর অনুপাত তাই কথা। এস বাই এজেড এর অনুপাত তাই কথা, এসপি বাই পিএম যত আসবে এস বাই এজেড ও তত আসবে, ঠিক আছে। এটা তাহলে দেখো আমরা যেখানে এটা লিখছি, এই যে আমাদের প্যারাবোলার ক্ষেত্রে আমরা এটা লিখছি, দেখো প্যারাবোলার ক্ষেত্রে আমরা স্যার এটা খালি এ ইজ ইকুয়াল টু 1 হইলে হবে না? হুম কারণ এ এ স্যার এখানে যদি ইকুয়াল টু 1 হয় তাইলে শুধু এটা বলা যাবে না, কারণ এটার মান তো 1 এর থেকে বেশি হইতে পারে। আর আপনি বলছেন এ জেড ইজ ইকুয়াল টু মানে এটা দুইটা পরাবৃত্ত, সমান হয়। হ্যাঁ হ্যাঁ এ এস হ্যাঁ। এর থেকে এ আচ্ছা, জেড এর। উপবৃত্ত আর অধিবৃত্তের জন্য এটা একটু আলাদা হয়, আমরা যখন পড়াবো তখন বুঝতে পারবা। তখন নিয়ামক রেখাটা একদম ইকুয়াল রেখা আঁকা হয় না, তখন এটা কিভাবে আঁকা হয় আমি বলবো তোমাদের, ঠিক আছে। আপাতত প্যারাবোলার মধ্যে আমাদের কি, প্যারাবোলার ব্যাপারটা আমাদের ওই এসপি বাই পিএম অনুপাতটা যা কথা, এস বাই এজেড অনুপাতটা তাই কথা, একই কথা। তবে আমরা উপবৃত্ত বা অধিবৃত্তের জন্য কি এরকম হবে, আমরা তখন যখন পড়াবো তখন বুঝতে পারবো। তখন একদম ইকুয়াল রেখা আঁকা হয় না, তখন ই এর উপর ডিপেন্ড করে কত দূরে আঁকবো, ঠিক আছে। তো এস বাই এজেড ইকুয়ালস টু 1 প্যারাবোলার সংজ্ঞা অনুযায়ী, কারণ আমরা ই এর ভ্যালু 1, আমাদের এস বাই এজেড কি ই, তাহলে ই এর ভ্যালু যেহেতু 1, তাহলে এস বাই এজেড ইকুয়ালস টু কি 1 লেখা যায়। ওকে, তাহলে কি এস ইকুয়ালস টু এজেড, এস ইকুয়ালস টু এস যে ভ্যালু এ থেকে জেড এর দূরত্ব তাই। এটা প্যারাবোলার ক্ষেত্রে, অন্যগুলো আমি আপাতত ধরতে চাইতেছি না, কারণ উপবৃত্ত আর অধিবৃত্ত জিনিসটা একই রকম, বাট প্যারাবোলা থেকে পুরোপুরি ডিফারেন্ট ওই দুইটা, ঠিক আছে। ওকে, এস বাই এজেড, এস আর এজেড ইকুয়াল, তাহলে আমাদের ধরো এস এর ভ্যালু আমরা
এএস আর এজেড যেহেতু ইকুয়াল, দুইটার ভ্যালু আমরা একটা ভ্যালু ধরে নিলাম এ। তাহলে এ থেকে এস এর দূরত্ব এ থেকে জেড এর দূরত্ব এ। ঠিক আছে, এ তো আমাদের মূল বিন্দু তাই না, মানে শীর্ষবিন্দু, বাট এটা স্থানাঙ্ক কি 0,0। তাহলে বলো তো এস বিন্দুর স্থানাঙ্ক কি হবে, বলতে পারবা? A0। এস বিন্দুর স্থানাঙ্ক কি a,0 না? হ্যাঁ। কারণ ওয়াই অক্ষ বরাবর তো যায় নাই, এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা আসলে কত, a,0। বুঝতে পারছো? আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি a,0, যেখানে এ একটা ধ্রুব ভ্যালু ধরে নিছি, যেটা হলো কি এএস আর এজেড এর, মানে এএস ইকুয়ালস টু এজেড ইকুয়ালস টু এ আমরা ধরে নিছি। ওকে, এবার মনে করি পরাবৃত্তের উপর যে কোনো একটি চলমান বিন্দু কি পি, এক্স কমা ওয়াই। তাহলে দেখো আমরা পি থেকে যথাক্রমে এই যে নিয়ামক রেখা, ঠিক আছে, এম জেড, নিয়ামক রেখাটা হলো এম জেড, আর আমাদের অক্ষরেখা কোনটা, এই যে এটা, এই যে জেড এন বলি আমরা, যেটা অক্ষরেখা, বা এ এক্স, এই অক্ষরেখার উপর একটা লম্ব আঁকবো, পি এন লম্ব আঁকবো, আর নিয়ামক রেখার উপর লম্বটা হলো পি এম, দুইটা লম্ব। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো তো আমাদের পিএম ইকুয়ালস টু আমাদের কি, খেয়াল করো পিএম, আরে দেখো পিএম আর জেড এনটা সমান না, এটা আর এটা ইকুয়াল না, পিএম আর জেড এনটা সমান, তাহলে পিএম ইকুয়ালস টু জেড এন। আচ্ছা, জেড এন কে কি লেখা যায় দেখো তো, এ জেড প্লাস এ এন লেখা যায়, এ জেড প্লাস এ এন লেখা যায়। আচ্ছা, এ জেড এর ভ্যালু দেখো তো, আমরা এ ধরে নিছি, এই যে এ জেড ইকুয়ালস টু এ, আমরা ধরে নিছি এ জেড, তাহলে এ জেড ইকুয়ালস টু এ, আর এ এন ইকুয়ালস টু দেখো এক্স। কিভাবে, এই পি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই, তাহলে এ থেকে এন এর দূরত্ব হলো এক্স, আর এন থেকে পি এর দূরত্ব কি ওয়াই। আমরা ভুজ কোটিতে এভাবে চিহ্নিত করি, ভুজটা কি এক্স অক্ষ বরাবর দূরত্ব, আর কোটিটা কি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। তাহলে কি এ এন হলো এক্স, তাইলে আমরা পিএম ইকুয়ালস টু কি লিখতে পারতাম, জেড এন, আর জেড এন ইকুয়ালস টু কি লেখা যায়, এ জেড প্লাস এ এন। তাইলে তোমার এ জেড মানে কত এ, আর এ এন মানে কত এক্স, তাহলে এ প্লাস এক্স, তাহলে পিএম ইকুয়ালস টু কত, এ প্লাস এক্স। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী আমরা ওই যে ই এর অনুপাতটাকে দুইটা বলছি, একটা হলো এসপি বাই পিএম, আরেকটা কি এএস বাই এজেড। তাহলে আমরা এবার এসপি বাই পিএম এরটা নেই, এসপি বাই পিএম ইকুয়ালস টু কত 1 পরাবৃত্তের ক্ষেত্রে, তাহলে এসপি ইকুয়ালস টু কি লেখা যায়, পিএম লেখা যায় পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী, একটু আগে আমরা দেখে আসলাম। তো আমরা দুই পাশে স্কয়ার করে দেই, এসপি স্কয়ার ইকুয়ালস টু পিএম স্কয়ার। আচ্ছা, এবার আমরা প্রথমে এসপি স্কয়ারের ভ্যালুটা বসাই, দেখো তো এই এসপি, খেয়াল করো, ওকে, এইটুকু দেখো খেয়াল করো, এসপিটা দেখো তো, এই যে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ না, তাহলে কি লেখা যায় দেখো, অতিভুজ স্কয়ার আর কি, এসপি স্কয়ার মানে কি অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কি পিএন এর ভ্যালু কত ওয়াই, আর ভূমি কি এসএন এর ভ্যালু দেখো তো, এই পুরোটা হলো এক্স, এ থেকে এন এর দূরত্ব এক্স, আর এ থেকে এস এর দূরত্ব এ, তাহলে এস থেকে এস এন এর দূরত্ব কি লেখা যায়, এক্স মাইনাস এ, তাহলে এটা হলো আমাদের ভূমি। তাহলে এক্স মাইনাস এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর পিএম এর ভ্যালুতে যে প্লাস এক্স বের করলাম, মানে এক্স প্লাস এ হোল স্কয়ার। তাহলে এখান থেকে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যায়, এক্স প্লাস এ হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কয়ার। আর আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু কি লেখা যায়, 4ab। তাহলে আমাদের এ এর জায়গায় এ আছে আর বি এর জায়গায় এক্স আছে, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax। এটাই হলো আমাদের কি পরাবৃত্তের সমীকরণ। বুঝছো কিনা বলো? জি স্যার। পরাবৃত্তের জি সমীকরণটা কি, স্যার। y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এটা হলো আমাদের পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এই এখানে x আর y তো আমাদের চলক, ওইটা তো আমাদের এই চলমান বিন্দু থেকে আসছে। ঠিক আছে, বাট এটা হলো কি, এটা একটু খেয়াল রাখতে হবে, এটা হলো কি as এর দূরত্ব, এটা হলো তোমার উপকেন্দ্রের স্থানাঙ্কের a,0, ওই a, বুঝতে পারছো এটা। তাহলে এখানে এগুলা দেখা আছে, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, সমীকরণ থেকে এগুলা লেখা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো আমরা দেখলাম, আমরা একটা পরাবৃত্তের আমরা সমীকরণ, ঠিক আছে, পরাবৃত্তের সমীকরণ আমরা দেখলাম। তো পরাবৃত্তের সমীকরণে আমাদের আসলো পরাবৃত্তের সমীকরণ। তো আমরা নেক্সট দেখি কি আছে পরাবৃত্তের সমীকরণ। এখানে আমাদের 4ax, এটা আমরা দেখলাম। আমাদের পরাবৃত্তের সমীকরণে আরো কিছু আমরা জিনিস দেখবো, পরাবৃত্ত অঙ্কন এগুলা তেমন একটা লাগবে না। আচ্ছা, তবে পরাবৃত্তে আমি আরেকটা জিনিস দেখাইতে চাইতেছি তোমাদের, খেয়াল করো, এই যে দেখো পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, পরাবৃত্ত এগুলা পরে আঁকি আমরা এবার পরাবৃত্তের এগুলা দেখবো। পরাবৃত্তের কিছু জিনিস আমরা একটু দেখবো, আমরা কয়েকটা জিনিস দেখবো, উপকেন্দ্রের স্থানাঙ্ক, এগুলা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, কিছু জিনিস আমরা একটু দেখবো এবার পরাবৃত্তের সমীকরণের ইয়াটা, তারপর আমরা পরাবৃত্ত আকার ইয়াটা দেখবো।
পরাবৃত্ত আজকে আমরা শেষ করে রাখবো। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা পরাবৃত্তের কিছু ম্যাথ দেখবো, তোমাদের বই থেকে ম্যাথ দেখাবো। এখানে এই বইয়ের থিওরি গুলা ভালো, এই জন্য আমি এই বইটা নিয়েছি। ঠিক আছে, ম্যাথ তোমাদের বই থেকে থাকবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা পরাবৃত্তের কিছু জিনিস একটু দেখবো এবার। আমরা তো এখানে একটা পরাবৃত্ত দেওয়া আছে আমাদের, এই যে আমাদের এক্স অক্ষ রেখাটা হলো অক্ষরেখা, আর নিয়ামক রেখাটা হলো এই যে এম প্রাইম এখানে। ঠিক আছে, এই যে এই রেখাটা হলো নিয়ামক রেখা। এ বিন্দু হলো আমাদের শীর্ষবিন্দু, এস বিন্দু হলো আমাদের উপকেন্দ্র। আচ্ছা, উপকেন্দ্রে দেখো একটা লম্ব আঁকছি, এল এল প্রাইম, এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। আমরা এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করব। ঠিক আছে, আর উপকেন্দ্রিক স্থানাঙ্ক এগুলো বের করব। দেখো এবার আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করব। ঠিক আছে, আমাদের পরাবৃত্তের সমীকরণটা কি, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। এটা আমাদের পরাবৃত্তের সমীকরণ, এটা মাথায় রাখতে হবে। আমাদের উপকেন্দ্রিক লম্বটা কি, এল এল প্রাইম। তো আমরা শুরু করি উপকেন্দ্রিক লম্বটা কিভাবে বের করবো। দেখো তো, আমরা যদি এস এল অর্ধেক নিই, আমরা এস এল বের করব, তারপর সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই কিন্তু আমরা এল এল প্রাইম পেয়ে যাব, কারণ এস এল আর এস এল প্রাইম সমান। ওকে, তাহলে আমরা এস এলটা বের করব। দেখো এস এল ইকুয়ালস টু কি লেখা যায়, এস এল ইকুয়ালস টু আমাদের কি লেখা যায়, এম জেড। এটা ওকে, এস এল ইকুয়ালস টু আমাদের কি লিখতে পারি আমরা, এটা কি, এস এল ইকুয়ালস টু কি, এম, আচ্ছা আমাদের, আচ্ছা সরি আমাদের আচ্ছা একটা ইয়া করে ফেলছি। আমাদের এই যে দেখো, এটা হলো আমাদের কি, এসটা হলো আমাদের উপকেন্দ্র, এলটা হলো আমাদের চলমান বিন্দু। এখানে আর পি নিয়ে নেই, আমরা চলমান বিন্দুটা এল নিছি এখানে। ঠিক আছে, তাহলে আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্ব ওই চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব সমান, মানে এস এল আর এম এলটা সমান। কারণ এটা পরাবৃত্তের ক্ষেত্রে, এটার ভ্যালু, ই এর ভ্যালু 1। তাহলে এস এল ইকুয়ালস টু কি লেখা যায়, এম এল লেখা যায়। তো এম এল এর জায়গায় আমরা কি লিখতে পারি, জেড এস লিখতে পারি। এম এল আর জেড এস সমান, কারণ এখানে দুইটা একটা আয়তক্ষেত্রের মতো। ঠিক আছে, আচ্ছা জেড এস কে কি লিখতে পারি, এ জেড প্লাস এ এস। ওকে, আর আমরা ধরে নিয়েছিলাম এ জেড ইকুয়ালস টু এ এস ইকুয়ালস টু এ, তাহলে এ জেড এর ভ্যালু এ, এ এস এর ভ্যালু এ, তাহলে কি এ প্লাস এ ইকুয়ালস টু 2a। তাহলে এস এল ইকুয়ালস টু কি, 2a। এখন আমাদের তো বের করা লাগবে কি, এল এল প্রাইম। এল এল প্রাইম ইকুয়ালস টু কি, এস এল প্লাস এস এল প্রাইম। এস এল আর এস এল প্রাইম সমান, তাহলে 2 এস এল লেখা যায়, তাহলে 2 ইন্টু 2a মানে 4a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কত, 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এটা মনে রাখতে হবে। y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই সমীকরণে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 4a। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, এগুলো নিয়ে আমরা আগেই কথা বলছি। উপকেন্দ্রের স্থানাঙ্ক আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, a, 0, আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এর কত, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, 0, 0। যদি সমীকরণটা ইকুয়ালস টু কি হয়, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এটা আমাদের সমীকরণে এটা। তাহলে এই জিনিস গেল, আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারলাম, আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এগুলোই আসে পরীক্ষায়। তোমাকে একটা সমীকরণ দিয়ে দিবে, তোমাকে আমি ম্যাথ করাইলে বুঝতে পারবে, এত কঠিন কিছু আসে না কনিক থেকে। এবার আমরা দেখো এই যে জিনিসগুলো এবার দেখবো, মানে এই যে কিছু সূত্র দিছে, নিয়ামকরা কিছু সূত্র দিছে, এখানে 6টার মতো সূত্র দিছে, বাট সূত্রগুলো বোঝা যায়, প্রত্যেকটা বুঝাই দিচ্ছি। দেখো তোমার প্রথমে আছে কে, 1 নম্বরে আছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দু মানে শীর্ষবিন্দুকে এ, এ বিন্দুর স্থানাঙ্ক দেখো 0, 0। এইবার দেখো কোন সমীকরণের জন্য, এটা একটু খেয়াল রাখবো, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। আমরা একটু পরে বিভিন্ন ধরনের সমীকরণ দেখবো, পরাবৃত্তের বিভিন্ন ধরনের সমীকরণ দেখবো, এবং কি পাল্টাবে সেটা আমি বলে দিচ্ছি। এটা হলো y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই সমীকরণের জন্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, 0, 0, এটা বুঝতে পারছি। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, a, 0, এটাও আমরা বুঝতে পারলাম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এটাও আমরা দেখতে পারলাম। এখানে মডুলাস কেন দিছে আমি একটু পর বোঝাচ্ছি তোমাদের, কারণ দৈর্ঘ্য তো, দৈর্ঘ্য সবসময় কি হবে, পজিটিভ হবে, এই জন্য মডুলাস দিছে। বাট এর ভ্যালুকে নেগেটিভ হইতে পারে কিনা একটু পরে আমি দেখতেছি। এরপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা একটু বলে দিই। উপকেন্দ্রিক লম্ব কোথায়, এখানে আছে, এটা হলো উপকেন্দ্রিক লম্ব, এটা সমীকরণ। দেখো তো এখানে a, 0, আমরা যদি কোনো একটা ব্যবস্থাকে আমরা কি দেখাই, বিন্দু ব্যবস্থাকে আমরা কি লিখি, x, y, এটা দিয়ে আমরা চিহ্নিত করি। তো আমরা কোনো সমীকরণের জন্য কি বলতে পারি, যেমন আমরা x অক্ষের সমীকরণকে আমরা কি বলতে পারি, y ইকুয়ালস টু 0। x অক্ষের সমীকরণকে আমি y ইকুয়ালস টু 0 কেন বলবো, কারণ x অক্ষের সব জায়গায় y ইকুয়ালস টু 0। আর y অক্ষের সমীকরণকে আমরা কি বলতে পারি, x ইকুয়ালস টু 0, কেন, কারণ y অক্ষের সব জায়গায় কি x এর ভ্যালু 0। তাইলে দেখো এই যে এই বিন্দুতে s ইকুয়ালস টু কি বিন্দুতে, s বিন্দুতে আমাদের কি এল এল প্রাইম আছে, এখানে x এর ভ্যালু কত, a,
আমরা যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে সমীকরণটা লিখি। দেখো এই এল এল প্রাইম পুরো রেখার মধ্যে যেখানেই বিন্দু নেই না কেন, দেখো এই এখানে একটা বিন্দু নিলাম, সাপোজ এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুতেও কিন্তু আমাদের এক্স এর ভ্যালু এ, বাট ওয়াই এর ভ্যালু ধরো চেঞ্জ হবে, বাট সব বিন্দুতে দেখো এক্স এর ভ্যালু কিন্তু এ, মানে ভুজ এ। এল এল প্রাইমে তুমি যেখানেই নেও না কেন ভুজটা কিন্তু সবসময় কি থাকতেছে, এ থাকতেছে। কোটিটা উপর নিচে গেলে কোটিটা কি হইতেছে, চেঞ্জ হইতেছে। তাইলে এই জন্য আমরা সমীকরণটা কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু এ, মানে এই এল এল প্রাইম পুরো রেখাটার মধ্যে আমাদের এক্স এর ভ্যালুটা মানে ভুজের ভ্যালুটা কত, এ। এই জন্য আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি, এক্স ইকুয়ালস টু এ। এটাকে এই পাশে আনলে কি, এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। এবার আসো নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণটা আমরা কিভাবে বের করব, দেখো আমরা নিয়ামক রেখা কি এম এম প্রাইম, সেটা কি জেড বিন্দু দিয়ে গেছে। এবার জেড বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। এ থেকে এস এর দূরত্ব কত, এ, আবার এ থেকে জেড এর দূরত্ব কত, এ, বাট জেড কি গেছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর না, জেড গেছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে এটার স্থানাঙ্ক কি হবে, মাইনাস এ কমা 0, যেহেতু নেগেটিভ এক্স অক্ষ বরাবর গেছে মাইনাস এ কমা 0 হবে। তাইলে এখানে দেখো এক্স এর ভ্যালু এই পুরো রেখাতে এক্স এর ভ্যালু কত, মাইনাসে। কোটির ভ্যালু উপর নিচে গেলে কোটির ভ্যালু চেঞ্জ হইতেছে, ওইটা আমাদের দেখার বিষয় না। আমাদের পুরো রেখাটার মধ্যে ভুজের ভ্যালুটা কিন্তু মাইনাসে থাকবে। এই জন্য নিয়ামক রেখার সমীকরণ কি, এক্স ইকুয়ালস টু মাইনাসে। তাইলে এক্স প্লাস এ ইকুয়ালস টু আমাদের 0। তাহলে এর ভ্যালু কোনোভাবে জানতে পারলে আমরা সমীকরণটা লিখে ফেলতে পারবো। আচ্ছা, পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ। এই যে যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তের অক্ষরেখা মানে কি, মাঝখান দিয়ে কোন অক্ষটা গেছে, এক্স অক্ষটা গেছে, ওয়াই অক্ষ কিন্তু টাচ করছে, বাট মাঝখান দিয়ে যে অক্ষটা ছেদ করে চলে যায়, সেই অক্ষটাকে আমরা পরাবৃত্তের অক্ষরেখা বলি। এখানে দেখো তো অক্ষরেখা কোনটা, এক্স অক্ষ, আর এক্স অক্ষের সমীকরণ কত, ওয়াই ইকুয়ালস টু 0, এটাও তোমরা জানো। এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 0, এটাও তোমরা জানো। আবার দেখো এই যে উপকেন্দ্রিক লম্ব সমীকরণ আমরা কি এক্স ইকুয়ালস টু এ বললাম না, এটাও কিন্তু আরেকভাবে বলা যায়। আমরা জানি এখানে দেখো তো উপকেন্দ্রিক লম্বটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না, ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি এক্স ইকুয়ালস টু এ না, এটা জানো তোমরা, আগের ক্লাসে আগের ইয়ারে পড়ে আসছো, ফার্স্ট ইয়ারের ওই সরলরেখা চ্যাপ্টারে ছিল। আচ্ছা, নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু মাইনাস এ। আচ্ছা, আমি যে সমীকরণগুলো বুঝাইলাম, কারো কোনো প্রবলেম আছে? না না স্যার। স্যার। ওকে, না বুঝলে বললো। এবার আমি দেখি এই যে সমীকরণ বা চেঞ্জ হবে কখন, এই সমীকরণগুলা বা চেঞ্জটা কিরকম একটু দেখাই তোমাকে। দেখো বিভিন্ন ধরনের পরাবৃত্ত এখন আমরা দেখবো। পরাবৃত্ত তার একদম সবসময় যে এ বিন্দুটা একদম মূল বিন্দুতেই থাকবে সেটা কিন্তু কথা না। তোমার শীর্ষবিন্দুটা যে একদম মূল বিন্দুতেই থাকবে সেটা কোনো কথা না। তুমি তো এখানেও আঁকতে পারো একটা পরাবৃত্ত, এভাবে আঁকতে পারো না? তখন তো একটা শীর্ষবিন্দু একটা ইয়াতে চলে যাবে, তখন উপকেন্দ্র তার সাথে এখানে চলে আসবে, ঠিক আছে? তখন কি রকম হবে, বা আবার কি হতে পারে এভাবে তো ঘোরানো তো থাকতে পারে। তখন দেখো উপকেন্দ্রটা কিন্তু নেগেটিভ এক্স অক্ষে চলে আসলো, তখন কিন্তু এ এর ভ্যালু আবার নেগেটিভ আসবে। কি রকম হবে জিনিসগুলো, এটি একটু আমরা এখন অ্যানালাইসিস করব। দেখো এই যে পরাবৃত্তের সমীকরণ, প্রথমে আমাদের পরাবৃত্তের কোন সমীকরণটা চিন্তা করছি, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, আমাদের যে সমীকরণটা নরমাল যে সমীকরণটা, ঠিক আছে? এবার আমরা প্রথমে কি y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই সমীকরণটা দেখলে আমরা বুঝবো কি y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এটা দেখলে আমাদের শীর্ষবিন্দু কি 0,0, এটার কোনো ইয়া নেই। আমাদের যদি শীর্ষবিন্দু অন্য কোথাও হয় তাহলে সেটা দেওয়া থাকবে, এটা কিরকম হয় এটা আমরা পরে দেখবো এই অধ্যায় শেষে। বাট y স্কয়ার ইকুয়ালস টু 4ax এটা দেখলেই বুঝবা যে শীর্ষবিন্দু কত, 0,0। আসলে একটা পরাবৃত্তের সমীকরণটাকে আচ্ছা পরেই দেখাবো, এটা এখন দেখাবো না। আচ্ছা, তবে বাকি জিনিস এই যে দেখো আমরা পরাবৃত্ত কিন্তু দুই রকম। একটা দেখো আমরা কোন কোন দিকে, পজিটিভ এক্স অক্ষের দিকে আমরা জিনিসটা আঁকছি, নিয়ামক রেখা ছিল কোথায়, নেগেটিভ এক্স অক্ষের দিকে। এবার আমরা কি ঘুরাই দিছি, ধরো মিরর করে দিছি, পরাবৃত্তটা নিয়ে আসছি কোথায়, নেগেটিভ এক্স অক্ষের পাশে, আর নিয়ামক রেখাটা চলে গেছে পজিটিভ এক্স অক্ষের পাশে। তাহলে জিনিসগুলো কি চেঞ্জ হবে, প্রথমটা তো আগেরটার মতোই, প্রথমটা আমাদের কি, আমাদের যা ছিল তাই। আমাদের উপকেন্দ্র কত, এ কমা 0, শীর্ষবিন্দু কত, 0,0। পরাবৃত্তের ইয়া উপ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, এক্স ইকুয়ালস টু এ, আর নিয়ামক রেখার সমীকরণ কত, এক্স ইকুয়ালস টু মাইনাস এ। এটা আমাদের আগেরটার মধ্যে, আগে কোনো চেঞ্জ হবে না। মানে এখানে এ এর ভ্যালু দেখো 0 থেকে বড়, এ এর ভ্যালু আমাদের কি 0 থেকে বড়, ঠিক আছে? এবার যদি আমরা এটাকে উল্টায় দিই তাহলে দেখো উপকেন্দ্রটা কিন্তু নেগেটিভ পাশে চলে আসলো, তখন উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে কি মাইনাস এ কমা 0, যদি উল্টা দিকে হয়, এ এর ভ্যালু যদি ছোট 0 থেকে ছোট হয়।
তখন এর ভ্যালু কি 0 থেকে ছোট। এই যেখানে ভুল লিখছে, এর ভ্যালু 0 থেকে ছোট। আচ্ছা, বাইরে মাইনাসটা লিখছে আর কি। ওয়াই স্কয়ার ইকুয়াল টু যদি -4ax হয়, তখন আমাদের কি পরাবৃত্তটা হবে এরকম। ওয়াই স্কয়ার ইকুয়াল টু যদি -4ax হয়, তখন আমাদের কিছু জিনিস চেঞ্জ হবে। শীর্ষবিন্দু 0,0ই থাকবে, বাট উপকেন্দ্র হবে -a,0। উপকেন্দ্র হবে কি -a,0। তাইলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কি x -a, আর নিয়ামক রেখার সমীকরণ হয়ে যাবে x a। তাহলে জিনিসটা পাল্টায় গেল। যদি উল্টা হয়, যদি y স্কয়ার -4ax থাকে, এটা একটা গেল। এটা তুমি এখানে এগুলা পড়লে বুঝতে পারবা। তারপরে আরেকটা জিনিস আছে। তো পরাবৃত্তটা তো আমরা মিরর করলাম। এবার আমরা অক্ষরেখাটা চেঞ্জ করে দেই, কি আসে দেখি। অক্ষরেখাটা ধরো চেঞ্জ করে দিই। অক্ষরেখাটা চেঞ্জ করলাম, দেখো এই যে এটা, মানে এবার উল্টা করে ওয়াই। এবার দেখো অক্ষরেখাটা কিন্তু ওয়াই অক্ষ, অক্ষরেখাটা কিন্তু ওয়াই অক্ষ, আর এক্স অক্ষটা দেখো টাচ করে গেছে। আর নিয়ামক রেখাটা দেখো নেগেটিভ ওয়াই অক্ষে আছে। এখন এই যে উপরের চিত্র কি, নিয়ামক রেখাটা নেগেটিভ ওয়াই অক্ষে আছে, আর নিচের চিত্রটা দেখো আবার উল্টাই দিছি, মিরর করে দিছি, নিয়ামক রেখাটা পজিটিভ ওয়াই অক্ষে আছে। এবার আমাদের এই ধরনের পরাবৃত্তের সমীকরণ কোনটা, যদি অক্ষরেখা পাল্টায় যায়। তোমার আগে অক্ষরেখা ছিল এক্স অক্ষ, এখন অক্ষরেখা তোমার কি ওয়াই অক্ষ, তাহলে সমীকরণটা পাল্টা যাবে। আমাদের আগের সমীকরণটা কি ছিল, ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax। এখন আমাদের সমীকরণটা হবে এক্স আর ওয়াই এর জায়গার পজিশনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কি হবে, এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay। এক্স আর ওয়াই জায়গাটা চেঞ্জ হয়ে গেল। তাহলে প্রথমটাতে দেখো, প্রথমটাতে আমাদের উপকেন্দ্রের সমীকরণটা হবে দেখো এখন ওয়াই অক্ষে। এই যে as ইকুয়ালস টু a, az ইকুয়ালস টু a, আগের মতোই as আর az এর ভ্যালু a। বাট এবার দেখো ভুজটা কিন্তু 0। s বিন্দুর স্থানাঙ্ক তখন তুমি বের করবা, a থেকে s এর দূরত্ব কত a, আমাদের ভুজটা কত 0, কোটিটা কত a, তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে 0,a। আর শীর্ষবিন্দু 0,0 তাই আছে। আর জেড বিন্দুর স্থানাঙ্ক কি হবে 0,-a। জেড বিন্দুর স্থানাঙ্ক প্রথমটার ক্ষেত্রে 0, কি হবে -a, কারণ ভুজটা তো 0, কোটির ভ্যালু চেঞ্জ হইতেছে। তাইলে এবার আমরা নিয়ামক রেখা বা সমীকরণ, এখানে একটা উপকেন্দ্রিক লম্ব আঁকলে সেগুলো সমীকরণটা কি হবে আমি একটু বলি। দেখো এই পুরো অক্ষরেখা বরাবর আমাদের কোটির ভ্যালুটা চেঞ্জ হইতেছে না, ভুজের ভ্যালুটা চেঞ্জ হইতেছে, এক এক জায়গায় এক রকম গেলে। তাহলে কি y ইকুয়ালস টু a, আমাদের ইয়াটার উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি y ইকুয়ালস টু a। ঠিক আছে। আর নিয়ামক রেখার সমীকরণটা কি হবে y ইকুয়ালস টু -a। আবার যদি এটা কি হয় মিরর করে দাও, মানে তুমি নিয়ামক রেখাটা পজিটিভ y অক্ষ বলা পেরেছো, আর তুমি ইয়াটা নেগেটিভ x অক্ষে নিয়ে আসো, তাহলে s বিন্দুর স্থানাঙ্কটা কি হবে 0, আর z বিন্দুর স্থানাঙ্ক কি হবে 0,a। তাইলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y ইকুয়ালস টু -a, আর নিয়ামক রেখার সমীকরণ হবে y ইকুয়ালস টু a। বাকি জিনিসগুলো আনচেঞ্জ থাকবে। ঠিক আছে। এবার দেখো এই দুইটার ক্ষেত্রেই কিন্তু অক্ষরেখা কি y অক্ষ। তাহলে এই ক্ষেত্রে y অক্ষরেখার সমীকরণ হবে কি x ইকুয়ালস টু 0। কেন, কারণ আমরা জানি y অক্ষের সমীকরণ কত x ইকুয়ালস টু 0। তাইলে এখন তোমার তো একটু মনে রাখা কঠিন হয়ে গেল, যে জিনিসগুলো আবার একটু পেঁচালো হয়ে গেল। আমি একটু সহজ টেকনিক শিখাই দিই তোমাদের। আমাদের দুই ধরনের সমীকরণ আছে। পরবর্তীতে আমাকে এটা কি ইয়া করে দেওয়া ছিল, আলাদা করে সূত্রগুলা কি লেখা ছিল না, সূত্রগুলা লেখা নেই, আলাদা করে সূত্র লেখা নেই। আমি সূত্রগুলা দেখাই দেবো তোমাদের। সূত্রগুলো হলো এরকম যে তুমি কিভাবে মনে রাখবে, এই যে তুমি কতগুলা সূত্র শিখলা, এতগুলো আবার একটু ঝামেলা হয়ে গেল। আচ্ছা, দেখলা তো যে আমাদের কেন মডুলাস দিছে a এর বেলায়, দূরত্বের দৈর্ঘ্যের বেলায়, কারণ দেখো a এর ভ্যালু কি পজিটিভ হইতে পারে আবার নেগেটিভ হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের y স্কয়ার ইকুয়ালস টু 4ax হলে মানে আমাদের কি y স্কয়ার ইকুয়ালস টু 4ax, আমাদের অক্ষরেখা কি x অক্ষ, এই যে এই চিত্র। তাহলে আমাদের এই সূত্রগুলো হবে। আর x স্কয়ার ইকুয়ালস টু 4ay হলে আমাদের অক্ষরেখা হইলো কি y অক্ষ। ঠিক আছে। তখন আমাদের কি এই সমীকরণগুলোতে x এর জায়গায় জাস্ট y বসাই দিবা, তাইলেই তোমাদের কি ওইটার জন্য সমীকরণ এসে পড়বে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,0 হয়ে যাবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে কত 0,a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y ইকুয়ালস টু a, নিয়ামক রেখার সমীকরণ হবে y ইকুয়ালস টু -a, আর অক্ষরেখার সমীকরণ হবে x ইকুয়ালস টু 0। মোট কথা যদি x স্কয়ার ইকুয়ালস টু 4ay হয়, তাইলে জাস্ট x এর জায়গায় y এসে পড়বে, আর কোনো চেঞ্জ হবে না। আরেকটা চেঞ্জ হবে উপকেন্দ্রের স্থানাঙ্কতে, ওইটা হবে 0,a। তোমরা কি এই যতটুকু বুঝাইলাম বুঝতে পারছো? বুঝতে পারলে এগুলো ম্যাথ করাইলেও বুঝতে পারবা অনেক কিছু। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার দেখো আমি কিছু জিনিস তোমাদের শিখি, আরেকটা জিনিস একটু। হ্যাঁ বলো, কোনো প্রবলেম থাকলে বলো।
না স্যার, প্রবলেম না। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু শিখাই দিই। এই যে দেখো শীর্ষবিন্দুটা কিন্তু এবার মূল বিন্দুতে নাই। এই যে এরকম একটা হিজিবিজি একটা চিত্র আছে, বাট এত হিজিবিজি চিত্র আমাদের অত ইয়া করে লেখা লাগবেও না। এই যে ও বিন্দুটা হলো আমাদের মূল বিন্দু, বাট এই বিন্দুটা মানে শীর্ষবিন্দু এ, এটা দেখো একটা আলফা কমা বিটাতে আছে। থাকতেই পারে, তোমার মূল বিন্দুতে থাকবে এরকম তো কোনো কথা না। যে কোনো বিন্দুতে তো শীর্ষবিন্দু থাকতে পারে। তখন 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 তোমার কি হবে, কোথায় চেঞ্জ হবে, জিনিসগুলো চেঞ্জ হবে। তখন চেঞ্জটা কোথায় হবে, কিছু জিনিস একটু শিখে রাখবা, সবকিছু শিখা লাগবে না। কিছু জিনিস শিখে রাখবা, সেটা হলো তোমার মানে সমীকরণটা কিভাবে চেঞ্জ হবে। দেখো এখানে যে অক্ষরেখাটা, এই যে অক্ষরেখা কিন্তু এই যে মাঝখান দিয়ে যেটা চলে গেছে, মানে এন এ, যে যেটা যেটা গেছে, এই রেখাটা যেটা গেছে, আমি যেটা পয়েন্ট আউট করতেছি, এই রেখাটা হলো আমাদের অক্ষরেখা। এটা কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এটাকে আবার উল্টা করেও তাকতে পারি আমরা, এইভাবেও তাকতে পারি কোথাও। ঠিক আছে, তখন আমাদের এই যে যেহেতু আমাদের মূলবিন্দু আলফা কমা বিটা, আমাদের সমীকরণটা একটু চেঞ্জ হবে। আমাদের ওই বৃত্তের সমীকরণের মতো, ধরো আমাদের বৃত্তের সমীকরণ যদি বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে থাকে, মানে 0,0 বিন্দুতে থাকে, তাইলে আমাদের কি সমীকরণ ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। আর মূলবিন্দু যদি এইচ কমা কে বিন্দুতে থাকে, তাইলে আমাদের বৃত্তের সমীকরণ কি ছিল, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ওইখানে আমাদের এখানে আমাদের এটাই করতে হবে। এই যে শীর্ষবিন্দুর ভুজ কত আলফা আর কোটি কত বিটা, তাহলে দেখো আমাদের আমাদের সমীকরণটা কি ছিল, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে আমাদের এই আলফা আর বিটা এক্স আর ওয়াই থেকে বাদ দিতে হবে যদি শীর্ষবিন্দু আলফা কমা বিটাতে হয়। ভুজ যেহেতু বিটা, তাহলে আমাদের কি হবে, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স মাইনাস আলফা। এটা জাস্ট বিয়োগ করছি আমরা, এটাই আমাদের কি, যদি মূল বিন্দুতে না থাকে পরাবৃত্তের সমীকরণ। এটা নিয়ে আমি ম্যাথ করাবো, ম্যাথ করাইলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, যে কিছু পরাবৃত্তের সাধারণ সমীকরণ আছে, স্পর্শকার শর্ত আছে, এগুলো জাস্ট 2-3 লাইনে দেখায়। আমাদের কিছু ম্যাথ আছে, ম্যাথ দেখাইতে হবে। তোমাদের বই থেকে আমি ম্যাথ করাবো, সমস্যা নাই। তোমরা এই থিওরি গুলা পড়ো, এই জিনিসগুলা দেখো, এই জিনিসগুলা নিজের আইকা তারপর বোঝার চেষ্টা করো। থিওরি গুলা মেন, এইসব সরলরেখা বলো, বৃত্ত বলো, কনিক বলো, এই চ্যাপ্টার গুলোতে থিওরি মেন। থিওরি বুঝলে ম্যাথ এমনিই পারা যায়। ঠিক আছে, যেমন ত্রিকোণমিতির কথাই বলো না, ত্রিকোণমিতি বললে কি করবে, তোমার সূত্রগুলা দিয়ে দিবে, সূত্র ওইভাবে ব্যাখ্যা করবে না। তুমি ওই সূত্রকে অ্যাপ্লাই করে করে অনেকগুলা ম্যাথ প্র্যাকটিস করলে তোমার ম্যাথ গুলো আয়ত্ত হয়। বাট এইসব চ্যাপ্টার কিন্তু আলাদা, এগুলা তুমি কি করবা, থিওরিটা খুব ভালো মতো বুঝবা, তাহলে তুমি ম্যাথ গুলো এমনিই পারবা। থিওরি বুঝবা না তো ম্যাথ কিছুই পারবা না। আমার কথা কি মাথায় ঢুকছে তোমাদের? জি জি স্যার। স্যার। ঠিক আছে, এই থিওরি গুলা পড়ো, আমরা নেক্সট দিন প্যারাবোলা থেকে কি করব, ম্যাথ করাবো। ঠিক আছে, ম্যাথ করাবো আর আমরা ইয়াটা করাবো। তবে প্যারাবোলাতে একটু টাইম লাগবে, উপবৃত্ত আর অধিবৃত্ততে টাইম লাগবে না, কারণ উপবৃত্ত পড়াইলে অধিবৃত্ত একই একই জিনিস। ঠিক আছে, ওকে। তোমার তো আবার কালকেই ক্লাস আছে তাই না, কালকে কয়টা বাজে করবা, 7টায় না? স্যার কালকে কি, কালকে শুক্রবার না? কালকে, হ্যাঁ কালকে 8টার সময় করাইতে পারবেন, 8টা, সাড়ে 8টার দিকে? 8:30টার পর করাই, 8টা আমরা তো এই একটু পরে 8:15-তে আমার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে 15টা, ঠিক আছে। জি আচ্ছা। আচ্ছা, জি স্যার। আচ্ছা ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।